আসমান, লতিফুল ইসলাম শিবলি। সেপ্টেম্বর 1996। হৃদয় আল্লাহর ঘর। মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এজন্যই যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সেই ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকলেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি। ধানমন্ডি 8 নম্বর রোডে জামে মসজিদে বৃদ্ধ পেশ ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমান কথাগুলো বললেন ধীর স্থির আর অনুচ্চ শব্দে। কিছুক্ষণের মধ্যে আসরের আজান হবে। তিনি প্রস্তুত হয়ে বসে আছেন। তার নজর একটি আরবি কিতাবের দিকে। মাথার উপরে ঘুরছে পুরাতন ফ্যান। সে ফ্যানের বাতাসে সাদা কাশফুলের মতো তিরতির করে কাঁপছে তার দীর্ঘ দাড়ি। সেপ্টেম্বরের শেষ দুপুর, প্রায় নীরব ধানমন্ডির রাস্তা দিয়ে বিক্ষিপ্ত বেল বাজিয়ে চলে যাচ্ছে একটি রিকশা। এরপর গুমোট নীরবতা, যেটা ধীরে ধীরে অস্থির করে তুলল ওমর রিজওয়ানকে। শুধুমাত্র নীরবতাটাকে ভেঙে দেওয়ার জন্য ওমর প্রশ্ন করল, আমার মনে অশান্তি আপনি কি করে বুঝলেন? এই প্রশ্নে বৃদ্ধ ইমামের চোখে মুখে ছড়িয়ে পড়ল একটি সস্নেহ হাসির দ্যুতি। বেশ কিছুক্ষণ ধরে আমি তোমাকে মসজিদের আশেপাশে ঘুরঘুর করতে দেখছি, কিন্তু তোমাকে জামাতের নামাজে দেখি না। আর তাতে আপনার মনে হলো আমার মনে অশান্তি? এই বেপোয়ারা এই বেপোয়া তরুণটির কথা বলতে কেমন যেন ভালো লাগছে ইমাম সাহেবের। তরুণটি তাকে একবারও হুজুর সম্বোধন করেনি, তাই একটু মজার ছলে বললেন, 3 ধরনের লোক মসজিদের আশেপাশে ঘুরঘুর করে, ফকির, জোতাচোর আর মজনু। তুমি হলে মজনু শ্রেণীর লোক। এই ইমাম লোকটির মধ্যে পিরালি এবং বুঝুর্গি দেখানোর কোনো প্রচেষ্টা নেই। কথা বলেছেন খুব সাধারণ কিন্তু বিচক্ষণ মানুষের মতন। ইমামের গাম্ভীর্য থেকে বের হয়ে এসেছে। ওমর রিজওয়ানের সেটা পছন্দ হয়েছে। ইমাম সাহেবের এই রুমটার মধ্যে একটি মিষ্টি আতরের গন্ধ। গন্ধটা যেন হঠাৎ করে তার নাকে এসে লাগলো। ধানমন্ডি লেকের তীরে ঘেঁষে প্রচুর গাছপালা, আর তার মাঝেই মসজিদটা। ইমাম সাহেবের রুমটা মেহরাবের পাশে লাগানো, কিন্তু মসজিদ থেকে বিচ্ছিন্ন। 3টি বড় বড় কাঠের আলমারি ভর্তি বই, একটি সুন্দর করে গোছানো বিছানা, তার পাশে অফিসের মতো করে সাজানো চেয়ার টেবিল। দর্শনার্থীরা আসলে সামনে চেয়ারে বসে। সাধারণত ইমামের রুম এমন হয় না। ওমর ইমামের মুখোমুখি চেয়ারে বসে আছে। ইমাম ইসহাক আব্দুর রহমান ওমরের দিক থেকে নজর সরিয়ে তার ডান দিকে জানালা দিয়ে দৃষ্টি দিলেন বাইরের দিকে। বিশাল জানালার ওপারে গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে লেকের জলে ঝকঝক করে করছে রৌদ্রোজ্জ্বল ক্ষয়ংসু দুপুর। সেদিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এই সুযোগে যেন ওমর ইমাম সাহেবকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। জীবনের শেষ অধ্যায়ে দাঁড়ানো বৃদ্ধ ইমাম খুব সযত্নে একটি দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করলেন। উমর সেটা ধরে ফেলেছে। এই দুপুরের নির্জনতাকে আর বেশি প্রশ্রয় না দিয়ে সে প্রশ্ন করলো, বলুন তো কি কারণে আমাকে আপনার মজনু শ্রেণীর লোক বলে মনে হলো? জানালার দিকে তাকিয়ে থাকতেই নুরানি হাসিতে আবার উজ্জ্বল হয়ে উঠল ইমামের চেহারা। মাথা ঘুরিয়ে সস্নেহে কয়েক মুহূর্ত তাকিয়ে দেখলো তাকে, তারপর বলল, মজনুদের চুল থাকে উস্কো খুস্কো লম্বা, চোখের নিচে কালি থাকে, আর পোশাক থাকে ছেঁড়া। ইমাম সাহেবকে ভুল প্রমাণ করার জন্য একটি তাচ্ছিল্য হাসি দিয়ে উমার বলল, এখনকার ফ্যাশন হলো লম্বা চুলা ছেঁড়া জিন্স, এর জন্য মধ্যে মজনু আসে কিভাবে? মুয়াজ্জিন মসজিদের মাইকে গুনে গুনে 3টি টোকা দিল, একটি ফু দিল আর গলা খাকারি দিয়ে গলাটা পরিষ্কার করে নিল। এখনই আসরের আজান হবে। ইমাম সাহেবের কথা শেষ হবার জন্য বললেন, যুগে যুগে সব মজনুদের একই হাল, বিচ্ছেদ বেদনা লুকিয়ে রাখা কঠিন। প্রায় নির্জন ধানমন্ডিকে সরব করে হেঁকে উঠল মুয়াজ্জিনের কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ হলো। ইমাম ইসহাক চেয়ারের পাশে রাখা ছড়িটি হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে একটি রুবায়েত আওয়ারালেন। সসীমকে ভালোবেসে করেছো পূজা, ভালোবেসে হয়ে গেছো দাস, তোমার অনন্ত মনার কারণও এক অসীম প্রভুর নিবাস। ওমর স্থির হয়ে চেয়ারে বসে আছে। ইমাম সাহেব তার পাশে এসে দাঁড়ালেন। মৃদু কণ্ঠে বললেন, অজু করে জামাতে আসো। শব্দে চেয়ারটা পেছনে সরিয়ে ওমর উঠে দাঁড়ালে বলল, নেশা অবস্থায় কি নামাজ পড়া যায়? এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ইমাম বললেন, নেশাই তো আমাকে মসজিদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মসজিদ বরাবর সোজা লেকের পশ্চিম প্রান্তের বটগাছটা এখন শৈশব কৈশোর পেরিয়ে তারুণ্যে পড়েছে। বটগাছগুলো বহু বছর বাঁচে, কোনো কোনোটি 2-3 শতাব্দীর। মানুষের প্রাচীন ছাতা, একই বৃক্ষের ছায়ার নিচে বেড়ে ওঠে 3-4 প্রজন্মের মানুষ।
যে শিশু একটি বটবৃক্ষের ছায়ার নিচে খেলতে খেলতে বড় হয়, সে একদিন আরেক শিশুর জন্ম দিয়ে ধীরে ধীরে বৃদ্ধ হয়, তারপর একদিন মরে যায়। বৃক্ষদের ভেতর বট বৃক্ষ সবচেয়ে দুঃখী বৃক্ষ। এই বৃক্ষের জীবন মানুষের মতো। বয়স বাড়ার সাথে সাথে এর ডালপালার ভেতর থেকে নেমে আসে ঝুড়ি, ধীরে ধীরে পরিণত হতে থাকে আর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এর প্রথম মূল্যটি। দীর্ঘ জীবন মানে শোকের দীর্ঘ সফর। উত্তাল পাথাল বাতাসে লেকের ধারে এই পড়ন্ত দুপুরে বটগাছের ছায়ার নিচে বসে জীবনের প্রথমবারের মতো যেন বটগাছের দিকে তাকিয়ে আছে উমার। পাতায় পাতায় লেকে তরুণ গাছটির গা থেকে বৃষ্টির মতো একটা আওয়াজ বের হচ্ছে। ধানমন্ডিতে বড় হয়ে ওঠা উমারের এই জায়গাটা অনেক প্রিয়। ধানমন্ডি বয়েজে পড়া পুরো স্কুল জীবন কেটেছে এখানে। এরপর ঢাকা কলেজ, সেখান থেকে এখন ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের দ্বিতীয় বর্ষ চলছে। আর নিয়মিতই চলছে তাদের এখানকার আড্ডাটা। বটগাছটির দিকে এত মনোযোগ দিয়ে কখনোই তাকায়নি ওমার। ওর বন্ধুরা এখানে আসা শুরু করে সন্ধ্যার পর থেকে। সারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ওরা আসতে থাকে। আড্ডা চলে রাত 11টা পর্যন্ত। ইদানিং এদিকটা নাকি ক্রাইম বেড়ে গেছে। ধানমন্ডি থানা সেকেন্ড অফিসার কাউসার নিয়মিত আসে। 11টার দিকে এসে ওদের আড্ডাটা ভেঙে দিয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও তখন উঠে যেতে হয়। পরন্ত দুপুরে ইমামের রুম থেকে বের হয়ে হঠাৎ করে উমারের মনে হলো এই মুহূর্তে এই শহরে কোথাও ওর যাওয়ার জায়গা নেই। বুকের ভেতর ঝড়ের অস্থির তাণ্ডব অথচ শান্ত দিঘির স্থিরতা নিয়ে বটগাছের নিচে বসে বসে ওমর তার ভাবনাগুলো নিয়ে ভাবছে। এটা কি ফেসিডিলের ঘোর? কাশির সিরাপ খেয়ে এমন নেশা হতে পারে উমার কখনো ভাবতে পারেনি। দ্য উইন্ডো ব্যান্ডের লিড গিটারিস্ট বন্ধু রুশোর কথায় ওর প্রথমে বিশ্বাস হয়নি। শান্তিনগর কাঁচা বাজারের ভেতরে সাত সকালে ঢুকে সেদিনের প্রথম কাস্টমার ছিল সে আর রুশো। কাশির সিরাপের পরিচিত স্বাদ আর গন্ধ, একটু একটু করে আধা বোতল খেয়ে ফেলেছিল। তাতেও কোনো নেশার ফিলিংস আসেনি। মুচকি মুচকি শয়তানি হাসি দিয়ে রুশো বলছিল, ধরবে মামা, ওয়েট, আর একটা কোর্স বাকি আছে। এরপর তাকে নিয়ে গেল মগবাজারের মোড়ের তাজ রেস্টুরেন্টে। ওয়েটারকে চা এর অর্ডার দিয়ে চোখ টিপে দিল। কিছুক্ষণ পর 2 কাপ চা আর তার সাথে এলো 1 কাপ ভর্তি চিনি। কয়েক চুমুকে কাপ থেকে চা কমিয়ে সেখানে প্রতি কাপে 6 থেকে 7 চামচ চিনি মিশিয়ে কাপটা এগিয়ে দিল উমানের দিকে। সে চা খাওয়ার 10 মিনিটের মধ্যে ঘটনাটা ঘটেছিল। চোখ কান মুখ জুড়ে নেমে এসেছিল জমাট স্তব্ধতা, আর মনের মধ্যে একটা ফুরফুরে ভাব। পিকনিকটা আরো ভালো মতো ধরার জন্য আরেকটা কোর্স বাকি আছে, চল। এরপর 30 টাকা ঘন্টা চুক্তিতে ওরা একটা রিক্সা ভাড়া করেছিল। তাজ রেস্টুরেন্টের সামনে সব সময় কিছু মুখ চেনা স্পেশাল রিক্সাওয়ালা খুব আয়েশি ভঙ্গিতে বসে থাকে বিশেষ ধরনের কাস্টমার ধরার জন্য। রিক্সাটা ছুটলো তুফান গতিতে। চোখে মুখে যত বাতাস লাগে পিকনিক ততই বাড়তে থাকে। মগবাজার থেকে ধানমন্ডি শঙ্কর রায়ের বাজার ছাড়িয়ে রিক্সাওয়ালা ওদের নিয়ে গেছে বুড়িগঙ্গার তীরে। এরপর থেকে উমার রুশোর সাথে মিলে পিকনিক নেওয়া শুরু করলো। সেটা শুধুমাত্র ফেন্সিডিলের কারণে নয়, বরং খাওয়ার পরের ধাপগুলো কারণে বেশি আকর্ষণ করেছে। রুশো ফেন্সিডিল খাওয়াকে একটি ক্লাসিক পর্যায়ে নিয়ে গেছে। গত 2 মাস ধরে উমার রুশোর সাথে থাকে। সারা রাত রুশো আর নতুন কেনা আইবানেস ইলেকট্রিক গিটার নিয়ে পাগলামো করে, আর সে পাগলামো মন্ত্রমুগ্ধের মতো উমারের উপর উপভোগ করে। এই 2 মাসে ওদের 2 পরিবার জেনে গেছে রুশোর বাড়ি উমরের সেকেন্ড হোম। একইভাবে উমরের বাড়ি রুশোর সেকেন্ড হোম। অসাধারণ গিটার বাজায় রুশো। নিজের বেডরুমটাকে সাউন্ড প্রুফ প্র্যাকটিস প্যাড বানিয়ে নিয়েছে। রুশো উমারের ঢাকা কলেজের সহপাঠী। ইন্টারমিডিয়েট পাশ করার পর রুশো ঘোষণা দিয়েছে সে আর পড়বে না। পড়বে না তো পড়বেই না। তাকে আর কোনোভাবে পড়াশোনায় ফেরানো যায়নি। সব চেষ্টায় ব্যর্থ হয়ে তার বাবা শেষ পর্যন্ত তাকে গদিতে বসিয়ে দিয়েছে। রুশোর বাবা পুরাতন ঢাকার বিশাল অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল ব্যবসায়ী। কিছুদিন নিয়মিত সুবোধ বালকের মতো গদিতে বসেছে। গদিতে বসেই দ্রুত শিখে নিয়েছে কিভাবে ক্যাশিয়ার চোখ ফাঁকি দিয়ে ক্যাশ বক্স থেকে 2-1টা বড় নোট লুকিয়ে ফেলতে হয়। রুশোর সেই টাকায় চলে তার বন্ধুদের 21 জনের গ্রুপ।
স্কুলে থাকতেই শিখে ফেলেছিল গিটার, সেটা এখন তার ধ্যান জ্ঞান নেশা। তার ধারণা জিম জিম মরিসনের ভেতরে যে রড ইন্ডিয়ানের আত্মা ছিল, সেটা মরিসনের মৃত্যুর পর এখন তার উপরে ভর করেছে। রুশো জিম মরিসনকে আক্ষরিক অর্থে পূজা করে। জিমের ব্যান্ড ডোরস এর অনুকরণে ফর্ম করেছে সাইকেডেলিক রক ব্যান্ড দ্য উইনজো। রুশোর ড্রাগ অ্যাডিকশন মূলত জিম মরিসনের লাইফস্টাইলের অন্ধ অনুকরণের ফল। এতদিন শুধু গাঁজা খেত, এখন গাঁজার পাশাপাশি শুরু করেছে নতুন ড্রাগ, ফেন্সিডিল। উমার ধোঁয়া টানতে পারে না, তাই গাঁজায় তার আকর্ষণ নেই। সারা রাত রুশো জিম মরিসনের লাইট মাই ফায়ার, ওয়েটিং ফর দ্য সান আর তার কবিতা অ্যান আমেরিকান প্রেয়ার গেয়ে বাজিয়ে উমারকে মুগ্ধ করে রাখে। সকাল হওয়ার সাথে সাথে ছোটে শান্তিনগরের কাঁচা বাজারে 150 টাকায় এত বোতলের হাফ, তারপর তাজ রেস্টুরেন্টে চিনি চা, তারপর দীর্ঘ রিক্সা ভ্রমণ দিয়ে বুড়িগঙ্গা। এই চক্র উমারকে তার অস্থিরতার ভেতরে একটি সাময়িক আরাম দিচ্ছে। উমার নিঃসঙ্গতাকে ভয় পায় নির্জনতাকে, একাকিত্বকে। একা পেলেই নৃশংস গোপন সৈন্যবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে। শত শত তীক্ষ্ণ ছুরি যেন ওকে ছিঁড়তে থাকে, টেনে নিয়ে যায় পানির অতলে। আজ সে দম নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে বেঁচে উঠতে। জীবনে এই প্রথমবারের মতো তার এমন কষ্টের অনুভূতি হচ্ছে। আজ প্রায় 2 মাসের পর সে একা হয়ে গেল। এই সময় তার রুশোর সাথে থাকার কথা ছিল, কিন্তু রুশো আজ গদিতে গেছে। রুশোকে এখন তার নিয়মিত গদিতে যেতে হয় না। যে ছেলে সারা রাত জাগে আর যা সারাদিন ঘুমায়, সে কিভাবে সময় মেনে অফিস করবে? অনিয়মিত হতে হতে এখন সেটাই নিয়ম হয়ে গিয়েছে। রুশোর বাবাও তার এই বকাটে ছেলেটির ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে। টাকা পয়সা ফুরিয়ে গেলে শুধু রুশো এখন গদিতে বসতে যায়। ক্যাশিয়ারের সাথে ইতোমধ্যে তার একটা গোপন সিস্টেম তৈরি হয়ে গেছে। উমারের জীবনে এই কঠিন দুঃসময়ে রুশো যেন তার একটাই আশীর্বাদ। রুশোকে বেশিক্ষণ সহ্য করা কঠিন। সবার চোখে সে বড়লোকের বোকাটে আর নষ্ট ছেলে, এগ্রেসিভ আর বস হয়ে থাকতে পছন্দ করে। ডেজার্টসে টাকা ওড়াতে পারে বলে তাকে এড়ানো মুশকিল। ঘুরে ফিরে রুশোকে কেন্দ্র করে আবর্তিত হয় তা ওদের বন্ধু জগতের সৌজগৎ। এত দুর্নাম থাকা সত্ত্বেও উমার রুশোকে বুঝতে পেরেছে। রুশো ফুল অফ হার্ট, ওর সাথে নিঃস্বার্থ আর গভীরভাবে না মিশলে ওকে কেউ বুঝবে না। এই 2 মাসে ওরা পরস্পরকে বুঝে ফেলেছে। ওমরকে রুশো খুব গোপনে সমীহ করে। ওমর অন্য সবার মতো না। একাডেমিক পড়ার বাইরে ওর প্রচুর পড়াশোনা রয়েছে, স্পেশালি 60 আর 70 দশকের পশ্চাতের কালচারাল রেভলিউশন, কাউন্টার কালচারাল, হিপ্পি মুভমেন্ট আর বুক অ্যান্ড রোলারের উত্থান বিবর্তন নিয়ে রয়েছে প্রগাঢ় আর স্বচ্ছ ধারণা। দুজনেই পছন্দ করে সাইকেডেলিক আর প্রোগ্রেসিভ রক মিউজিক। যদিও রুশো যেভাবে জিম মরিসনকে পছন্দ করে, উমা সেভাবে করে না। উমারের ধারণা জিম যতটা না পপুলার তার শিল্পে, তার চেয়ে বেশি পপুলার তার উচ্ছৃঙ্খল জীবনচার। সে প্রথম রকস্টার যাকে উচ্ছৃঙ্খলের জন্য স্টেজ থেকে গ্রেফতার করা হয়েছিল, আর সেই সময়টাও ছিল শিল্পের পাশাপাশি বাড়তি কিছু দেখানো। এসবে রুশোর রয়েছে প্রবল মত বিরোধ। তার মতে শিল্পীর জীবনও কখনো কখনো শিল্প হয়ে ওঠে। মরিসনের 27 বছরের জীবনটাও তেমন ছিল। মিউজিকের চাইতে বেশি রুশো তার নিজের জীবনটাকে শিল্পে পরিণত করতে চায়। উমার রুশোর এই ভুল ধরতে পারে, কিন্তু তাকে ঠিক শোধরাতে পারে না। এমনকি সেটার পদ্ধতিও তার জানা নেই। এসব কিছু মিলিয়ে রুশোকে তার ভালো লাগে। রুশো জানে কি ঘটেছে উমারের সাথে। রুশো উমারের এই দুঃসময়টা গভীরভাবে অনুভব করতে পারছে। এই জগতে পাগল ছাড়া কেউ পাগলামোর কোনো মূল্য দেয় না। রুশোর রাত জাগা সমস্ত পাগলামোর একমাত্র মুগ্ধ দর্শক উমার। উমার তার কষ্টগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে না। রুশো সেটা নিয়ে কোনো প্রশ্ন করে না। ফেন্সিডিলের নেশা দুজনের মধ্যে 2 রকম প্রতিক্রিয়া তৈরি করে। মাত্রাতিরিক্ত কোডিন ফসফেট রুশোকে করে হাইপার আর উমারকে করে সাইলেন্ট।
সারা রাত রুশো অনর্গল কথা বলে, গিটার বাজায়, হঠাৎ চিৎকার করে গেয়ে ওঠে, থেকে ব্রেক অন থ্রো ডোরস থেকে ব্রেক অন থ্রো You know the day destroy the night. Night divides the day. Try to run, try to hide, break on through to the other side. গাইতে গাইতে জিম মরিসনের মতো অদ্ভুত রহস্যময় অঙ্গি ভঙ্গি করে নাচতে থাকে রুশো, যেন ফনা তুলে নাচছে একটা বিষাক্ত সাপ। আলো আধারী রুমের মধ্যে রুশোকে তখন আজাজিল শয়তানের মতো লাগে। ওমারের গায়ে কাঁটা দিয়ে ওঠে। গভীর রাতে নিস্তব্ধতায় ওরা পরস্পরকে চিনতে থাকে। ওমারের অবাক মুগ্ধ মুখের দিকে রুশো শকুনের দৃষ্টি তীক্ষ্ণতা নিয়ে তাকিয়ে বুঝতে পারে ওমার এখানে নেই। অস্পষ্ট আলোয় ওর ঘন ঘন দীর্ঘশ্বাস রুশোকে চোখে ফাঁকি দিতে পারে না। সন্ধ্যার আধার ঘন হওয়ার ঠিক আগে আগে রুশো বট গাছের নিচে এসে হাজির হয়। ওর আশা দেখে বোঝা যায় সে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। পিনিক আছে? তুই না থাকলে কি পিনিক থাকে? এই উত্তরে রুশো দারুণ খুশি হয়। এত দেরি করলি কেন? তোকে একটু একা থাকার প্র্যাকটিস করালাম। ওমার বোঝে এসব রুশোর জাস্ট কথার কথা। রুশোর চোখে মুখে একটা ছাপা খুশি ঝিলিক দেখা যাচ্ছে। আজ ভালো দান মেরেছি, আগামী 1 মাস আর গলতে যেতে হবে না বলে রুশো পকেট থেকে মুঠো ভরে বের করে আনলো কতগুলো 500 টাকার নোট। নোটের সাথে সাথে বের হলো একটা আঙ্গুল সামনে সমান লম্বা গাজার পুরিয়া। পুরিয়াটা ওমারের হাতে দিয়ে দলাই মলাই করে থাকা নোটগুলো সোজা সোজা করে ভাজে ভাজে পকেটে রেখে দিল। অন্য পকেট থেকে গোল্ড লিফ সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে সেটা 2 আঙ্গুলে দিয়ে টিপে টিপে নরম করে সেটার ভিতর থেকে তামাকগুলো বের করে ওমারের হাতের তালুতে রাখলো। এরপর গাজার পুড়িয়া থেকে পরিমাণ মতো গাঁজা নিয়ে সেখান থেকে অপ্রয়োজনীয় ঢালপালা পরিষ্কার করে বাম হাতের তালুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডৌতে শুরু করে। মুহূর্তের মধ্যে একটা বুনো ভেষজ গন্ধ ওদের নাকে এসে লাগে। মুগ্ধ রুশো হাতটা নাকের দিকে এনে দীর্ঘশ্বাস টেনে বলল, মালটা আসামের, দেখ রংটা এখনো কেমন সবুজ। তালুতে গাঁজা ডলতে ডলতে রুশো ওমরের দিকে বেশ কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে। ভাবলেশহীন ওমর তাকিয়ে আছে সামনের দিকে। গম্ভীর গলায় রুশো বলল, লোনলিনেসটা এনজয় করতে পারিস না? কয়েক সেকেন্ড চিন্তা করে ওমর বলল, হ্যাঁ পারি। তুই যদি পাছার কাপড় খুলে একটি গরম রুটি বানানোর তাওয়ার উপরে 10 সেকেন্ড বসে থাকতে পারিস তাহলে আমিও লোনলিনেস এনজয় করতে পারবো। উমারের কথাটা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছে রুশোর। এবার প্রবল হাসিতে ফেটে পড়ল রুশো। সেই হাসিতে যোগ দিল উমর। রুশো চিৎকার করে হাসছে, উমারও হাসছে সমান তালে। কতদিন পর উমার হাসছে। হাসতে হাসতে ওর বুকটা খালি হয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে সন্ধ্যার ঘোর অন্ধকারে ওদেরই সাথে বেড়ে ওঠা বটগাছের নিচে 2 কিশোর কি এক অজানা আনন্দে আত্মহারা হয়ে হাসছে। তখন হঠাৎ করে এক ঝটকা পূবালি বাতাস এসে নড়িয়ে দিয়ে গেল বটগাছের ঝাঁকড়া সবুজ চুল। যেন বটগাছটাও মাথা দুলিয়ে হাসছে। যেন ওরা 2 জন নয়, ওরা এখন 3 জন ফিরে গেছে ওদের কিশোর বেলায়। কলাবাগানের 60 দশকের ওল্ড ফ্যাশন্ড বাড়িগুলো দেখতে অনেকটা স্কুলের মতো মনে হয়। ওমাদের বাড়িটাও তেমন। প্রায় আধা বিঘা জমির উপর তৈরি বাড়িটার পেছনে ঝাড় জঙ্গল আর বিশাল বিশাল মানকচুর গাছ। সেখানে একদল বেজির রাজত্ব। ওমারদের বাড়ির প্রতিদিনের মাছ কোটার পরের কাটা নাড়ি ভুড়িগুলো ওদের জন্য সযত্নে রেখে দেওয়া হয়। বেজির ছোট ছোট বাচ্চাগুলো নির্ভয় ঘুরে বেড়ায় সারা বাড়ি। বাড়ির নিচতলাটা ছিল ওমারের বাবার চেম্বার। আইনের মোটা মোটা বই দিয়ে ঢাসা অফিস রুমটা ওমারের আইনজীবী বাবার মৃত্যুর পর এখন সেটি ড্রয়িং রুমের মতো ব্যবহার করা হয়। ওমাররা 4 ভাই। বড় ভাই ব্যাংকের ম্যানেজার, মেজো ভাই ঠিকাদারি ব্যবসার পাশাপাশি তাদের প্রপার্টিস গুলো দেখাশোনা করে। ওমার ছোট ভাই মায়ের আদরের ঘর কোনো বালক, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা। পড়াশোনা আর মায়ের আঁচল ধরে সারাদিন বসে থাকা তার জীবন। এখনো মা মুখে তুলে না খাইয়ে দিলে সে খায় না। বাড়ির মূল গেটের পাশে একটি বিশাল করই গাছ। যখন করই ফুল ফোটে একটি হালকা মিষ্টি গন্ধে তাদের সারা বাড়িটি মো করে। সন্ধ্যার আগ দিয়ে মনে হয় সারা শহরের চড়ুই পাখিগুলো চলে আসে এখানে রাত দিয়ে ঘুমানোর জন্য। শেষ রাত থেকে গাছের দখল নেয় দোয়েল পাখিরা।
ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে তাদের চিৎকার চেঁচামেচি। দোয়েলদের প্রথম ডাকাটা শুনলে ওমর বুঝতে পারে এখন 3:45 বাজে। প্রথম প্রথম ওমর আশ্চর্য হয়ে লক্ষ্য করতো ওই সময়ের 1 মিনিটও হেরফের হয় না। এই মহাবিশ্ব জগৎ এক রহস্যময় নিয়মের ঘড়িতে চলছে। দোয়েলগুলো তারই অংশ। এর পরের ঘটনাগুলো নিয়ম মেনে ঘটছে প্রতিদিন। প্রথম দোয়েলটা ডেকে ওঠার পরপরই খুব খুট করে দরজা খোলার একটা আওয়াজ হবে। শিশুদের ধপ ধপ করে হাঁটার মতো করে একটি পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসবে ঘরের দিকে। আর সেই শব্দ শোনার সাথে সাথে ওমর এক লাফে তার বিছানায় গিয়ে গভীর ঘুমের ভান করে পড়ে থাকবে। স্কুল ঘরের মতো লম্বা করিডোর ধরে হাঁটতে হাঁটতে সেই আওয়াজ এসে থামবে ওমরের মাথার কাছে। তারপর চুলের মধ্যে চিরুনির মতন আঙ্গুল বুলিয়ে আদর করবেন যিনি, তিনি ওমরের মা। তিনি শুধু ওমরের মাই নন, এ বাড়ির চড়ুই, বেজি, দোয়েল সবারই মা। সারা বাড়ি জুড়ে একটি স্নিগ্ধ মমতা জড়িয়ে থাকে এই মাঠার জন্য। গভীর রাতে মা ওঠেন তাহাজ্জুদ নামাজ পড়তে। তাহাজ্জুদ শেষ করে তিনি দীর্ঘ সময় নিয়ে দোয়া করেন। মৃত আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, প্রতিবেশী থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত অসহায় মানুষদের জন্য তিনি দোয়া করেন। ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে সেই দোয়া। উমারের মায়ের রুমের জানালার কার্নিসে এসে দোয়েলগুলো ডাকাডাকি শুরু করলো। তিনি মোনাজাত শেষ করেন। মা জানেন উমার সারা রাত জেগে থাকে। শেষ রাতের এই অপার্থিব সময়ে উমার তার মায়ের মুখোমুখি হতে চায় না। তাই মা তার রুমে আসার আগে সে ঘুমের ভান করে বিছানায় পড়ে থাকে। মা তার মাথার কাছে এসে চুলে হাত বুলিয়ে দিতে থাকেন আর দোয়া দরুদ পড়তে থাকেন। এভাবে হাত বুলাতে বুলাতে মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান। আশ্চর্যজনকভাবে ঠিক তখনই ওমর গভীর ঘুমে অতলে হারিয়ে যায়। ঘুমিয়ে পড়ার ঠিক সেই সময়টা ওমর তার মায়ের যে কথাটি প্রতিদিন শোনে সেটি হলো, ওঠো, ফজরের নামাজটা পড়ে তারপর ঘুমাও। উমারের সেটা কখনোই পড়া হয় না। মা আর একটু শব্দ উচ্চারণ না করে উমারের রুমের লাইট অফ করে চলে যান। সবকিছু এমন করেই চলছিল, কিন্তু কিছুদিন ধরে এসব আর আগের মতো নেই। মা এসে মাথায় হাত বুলালেও এখন আর ঘুম আসে না। একটা ছোট্ট অপরাধবোধ ধীরে ধীরে বড় হচ্ছে। মায়ের সাথে করা এই অভিনয়টা তাকে এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। এখন আর সে নিয়মিত বাসায় থাকে না, কিন্তু যেদিন থাকে সে রাতটা তার আরো বেশি কষ্টের মনে হয়। মাঝে মাঝে তার খুব ইচ্ছে করে মাকে তার কষ্টের কথাগুলো বলতে, কিন্তু পারে না। মায়ের হাতের স্পর্শে তার বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। একটা উথলে উঠা কান্নাকে সে অনেক কষ্টে চেপে রাখে। না বলতে পারে, না কাঁদতে পারে, না ঘুমের অতলে হারিয়ে যেতে পারে। আজ মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি জানি তুই জেগে আছিস। উমারের বুকটা ধক করে ওঠে, তবুও সে ঘুমের ভান করে পড়ে থাকে। বৃষ্টির আগে পিঁপড়ারা টের পায়, ঝড় বা ভূমিকম্পের আগে পাখিরা টের পায়। আর যত আড়াল করেই যত দূরেই থাকে সন্তানের কষ্ট, মা ঠিকই টের পায়। ইনশাআল্লাহ তোর সব কষ্ট দূর হয়ে যাবে। ওমারের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সে দীর্ঘশ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে সেটা লুকানোর চেষ্টা করে। ওমান জানে সে নিজের থেকে না বললে তার মা কখনোই তার কাছে জানতে চাইবে না কি তার কষ্ট। অবাধ স্বাধীনতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে ওমর আর তার ভাইয়েরা। মা ছোটবেলা থেকেই বলতেন, আমি তোদের ভালো মন্দের শিক্ষা দিয়ে তাকদীরের হাতে ছেড়ে দিয়েছি। এখন যা কিছু করবে সবটাই ভালোর জন্য করবে। আমার কাছে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হবে না। তোদের জবাবদিহি করার জন্য আল্লাহ তোদের ভিতরে তৈরি করে দিয়েছেন বিবেক। আমার কাজ তোদের জন্য দোয়া করে যাওয়া। এরপর কিছুক্ষণের জন্য মা নীরব হলেন। যা কিছু পাঠ করছিলেন সেটা একটা দীর্ঘ ফু দিয়ে প্রবাহিত করে দিলেন ওমরের মাথা থেকে পা পর্যন্ত। তারপর উঠে যাওয়ার আগে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কিসা খুজুরের কাছে গিয়েছিলি? চোখ বুজে পড়ে পড়ে থাকা অবস্থায় ওমর ছোট করে উত্তর দেয়, হুম। কয়েক মুহূর্ত চিন্তা করে মা শীতল কণ্ঠে বললেন, দুঃখ কষ্টের ভার কেউ কারোটা বহন করতে পারে না। সেটা কাঁধে নিয়ে মানুষটাকে নির্দিষ্ট পথ আর সময় অতিক্রম করতে হয়। সাহসী আর বুদ্ধিমানেরা ধৈর্যের সাথে এই পথ আর সময়টুকু অতিক্রম করে। বোকারা চায় তার এই ভার অন্য কারো কাঁধে কিছুটা তুলে দিতে। তোরা যেদিকে বলিস শেয়ার করা। মানুষের ভেতরে কষ্টটা অপার্থিব, আধ্যাত্মিক। আর্থিক শক্তি সম্পূর্ণ কোনো মানুষ যদি তোর সে কষ্টের সময়টুকুতে তোর বন্ধু বা চলার সাথী হয়, তাহলে দেখবি তোর কষ্টের সময় তার পথ খুব দ্রুত শেষ হয়ে যাবে। এর বাইরে দুর্বল অন্তরের বন্ধুরা তোর মনের আগুন বাড়তি কিছু খড়কুটো তুলে দেওয়া ছাড়া কিছু করতে পারে না। এছাড়াও আদতে কষ্টের কোনো শেয়ার নেই। বাইরে তখন ফজরের আজান শুরু হয়ে গেছে।
দোয়েলের উৎপাত, করই গাছের চড়ুইগুলো শোরগোল তুলছে। বেজির বাচ্চাগুলো সে শব্দে গর্তের মুখে এসে ডুলু ডুলু ও চোখে উকি মারছে। আজান শেষ হওয়া পর্যন্ত মা নিশ্চুপ থাকলেন, তারপর বললেন, ইসহাক হুজুরের কাছে আবার যাবি? তাকে আমার সালাম দিয়ে বলবি আমার মা বলেছে আমাকে আপনার বন্ধু করে নিতে।